হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন। আর অশরীরী চ্যানেলের এই ঘটনাগুলো দারুণ দারুণভাবে আপনারা উপভোগ করছেন। আজ সোমবার, আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে। এর আগের দিন আমি দুটো ঘটনা বলেছিলাম, তো ওর মধ্যে অনেকের অনেক প্রশ্ন ছিল। তা ঘটনা বলার আগে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিই একটুখানি। মানে আমি কমেন্টে লিখেছি, কিন্তু তবুও বলে দিই, তারপরে আমি ঘটনা বলে দিচ্ছি। ওই যে ইছাপুরে গেছিলেন যিনি লোকনাথ বাবার ভক্ত সুভাষিস বাবু, উনি নিজেই কমেন্ট করেছেন যে উনি যখন ইছাপুর স্টেশনে আসেন তখন লাস্ট ট্রেন বেরিয়ে গেছিল। উনি লোকনাথ বাবাকে ডেকেছেন, যে টিকিট কেটে বসেছিলেন, কারণ টিকিট কাউন্টারের লোক বলেছিল যে টিকিটটা কেটে বসে থাকুন, কয়েক ঘন্টা অপেক্ষা করুন। তা উনি বেঞ্চে বসে চিন্তা করছিলেন আর লোকনাথ বাবাকে ডাকছিলেন। হঠাৎই শিয়ালদাগামী ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয় এবং সুভাষিসবাবু কমেন্টে লিখেছেন যে ওটা ছিল লালগোলা প্যাসেঞ্জার, নৈহাটিতে ওটা ব্রেকডাউন হয় এবং ট্রেনটা ইছাপুরে ঢোকে 1:30, উনি বাড়িতে পৌঁছন 2টো। ক্লিয়ার হলো। উনি গেছিলেন ইছাপুরের নবাবগঞ্জে, ওই দিকটায় ওনার বন্ধুর বিবাহবার্ষিকীতে। দ্বিতীয় ঘটনা বলেছিলাম যে ওই জমিদার বাবু মেদিনীপুরের, ওনার নাম রাজা ছিল। তো ওনার 43 বিঘে জমির পরে ওনার বাড়ি, পুকুর, চাষের জমি, বাগান এগুলো ছিল। একটি ভাই লিখেছে, বোধহয় অজয় জানা, সম্ভবত লিখেছে যে গ্রামে 20-25 বিঘে জমি কিছুই না, 43 বিঘে জমিও কিছু না। ঠিক, একদমই ঠিক, আমি একমত। ওনার 43 বিঘের পরে ওনার বাড়ির, চাষের জমি এগুলো তো ছিলই, বাগান টাগান। এছাড়া আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা আরও প্রচুর জমি জায়গা ওনার ছিল, যার জন্য উনি একটু হাফ জমিদার গোছের ছিলেন এবং ওইখানেই কাজ করতে এসেছিল ওই ময়ূরভঞ্জ থেকে ওই আদিবাসীরা। সেকেন্ড থিং, আরেকজন জিজ্ঞাসা করেছেন যে ওই ছেলেটা লাল কাপড়ে গিটটা বাঁধলো, 3টে কাপড়ে 21টা গিট, এক একটা কাপড়ে 7টা করে গিট, তাহলে ওর মা বাবা খবর পেলো কি করে? ওটাকে বলে গুণিন বিদ্যা। অর্থাৎ ও এখান থেকে ওই কাপড়ে গিট দিয়ে ও সংকেত পাঠিয়েছিল ওর বাবা মার কাছে, এবং ওর বাবা মা তখন ভাগ্যি ভালো কোনো কাজে বাইরে যায়নি, গরিব মানুষ, কোনো জায়গায় তো জোন খাটার কাজে বাইরে থাকতে পারত। সন্ধ্যেবেলা বিছানার মধ্যেই 3টে লাল কাপড়ের টুকরো দেখতে পায় এবং বুঝতে পারে যে ছেলের বিপদ, এবং ওনারা চলে এসেছিলেন। আমি তাহলে উত্তরটা দিয়ে দিলাম। এবারে চলুন আমি আজকের ঘটনায় চলে যাই। তো ওই মেদিনীপুরের পরে যে তন্ত্রবিদ্যার পরে আরো ঘটনা একটা আসার কথা আছে, যদি আসে আমি নিশ্চয়ই শুনিয়ে দেবো। তো আজ যে প্রথম ঘটনাটা আমি বলবো সেটাও ওই তন্ত্রমন্ত্রবিদ্যার পরে। এই ঘটনাটা ঘটেছিল তারাপীঠে, আজ থেকে 3 বছর আগে। ঘটে যাওয়া একটা ঘটনা। তা দেখুন, যে সময়কালের কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে 2020 দুর্গাপুজোর আগে, অর্থাৎ দুর্গাপুজো ওই যে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া পরে ওই প্রতিপদ মনে হচ্ছে সম্ভবত। তো আমার একটু সংশয় ছিল যে ওই সময় মন্দির খোলা ছিল কিনা, কেন করোনা প্যান্ডেমিক ছিল। কিন্তু ওনাকে ফোন করা হয় এবং ফোন করে জানা যায়, উনি বলেছেন হ্যাঁ মন্দির খোলা ছিল, লোকজন তত বেশি ছিল না, তবে এই মাস্ক এবং এটা মানে অপরিহার্য ছিল, না হলে পুলিশ ধরবে, এটা মানে ছিল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এইগুলো। যাই হোক, এবার ঘটনায় আসি আমি। এই যে ছেলেটি এই সাথে এই ঘটনাটা ঘটেছে, এই ছেলেটির নাম হচ্ছে গৌর। ছেলেটি এখন বহরমপুর কোর্টে চাকরি, মানে কাজ করে। 3 বছর আগে এই গৌর এবং তার আরো যে 5 বন্ধু, এই 6জন মিলে এরা WBCS পরীক্ষার জন্য এরা একজন স্যারের কাছে পড়তে যেত, মানে প্রিপারেশন নিচ্ছিল WBCS দেবে। তাই গৌর ছিল, তার সাথে অজয় বলে একটা ছেলে ছিল, আরো 4জন ছিল। যে স্যারের কাছে পড়তো ওই স্যারের নাম হচ্ছে বরুণ স্যার। এই বরুণ স্যার সম্পর্কে একটু বলে রাখি, ইনি একজন রাইটার এবং বিভিন্ন কাগজের সম্পাদকীয়তে এনার লেখা পাওয়া যায়।
এইটুকু বিবরণ আমি জানি, যেটুকু জানি সেটুকু বললাম, আর বেশি পরিচয় দিলাম না। এবং এই বরুণবাবু কিন্তু তন্ত্রমন্ত্র জানতেন, এবং ইনি মানে এক ধরনের তান্ত্রিক বলতে পারেন, ঠিক আছে, তন্ত্রবিদ্যায় পটু, এবং তন্ত্রবিদ্যার সমস্ত সরঞ্জাম কিন্তু ওনার কাছে সবসময় থাকতো। তো যে ছেলেরা ওনার কাছে পড়তে যেত, ওই 6জন ছেলে, তারা একদিন স্যারকে বলছে যে স্যার, তারাপীঠে ঘুরে আসলে কেমন হয়, আপনি তো যজ্ঞ করতে পারেন, তাহলে আমাদের এই আমরা পরীক্ষায় বসবো, তা একটু আমাদের মঙ্গলের জন্য যদি আপনি কোনো যজ্ঞ করেন। তো স্যার বললেন ঠিক আছে, স্যারও খুশি, বললেন যে ঠিক আছে চল, তারাপীঠে চল, আমারও তো নতুন গাড়ি, স্যারের একটা স্করপিও গাড়ি একদম নতুন ছিল, ব্র্যান্ড নিউ, তা আমি তারাপীঠে তাহলে গাড়িটার পুজোও দেবো, আর আমার কিছু কাজও আছে তারাপীঠে, তা ভালো বলেছিস, তাহলে চল। এবং স্করপিও গাড়িটার বয়স তখন মানে খুব বেশি 3 মাস, স্যার বেশি চালাতেন না, ওই গ্রামের ওদের বহরমপুরের লোক তো, ওখানে আশপাশ থেকে একটুখানি ড্রাইভ টাইভ করতেন, তো ওনার বন্ধুকে সাথে নিয়েছেন, সে বন্ধু গাড়ি চালাতে পারে, ঠিক আছে। এইবারে এই কিন্তু বন্ধুর বাড়িটা একটু দূরে, মানে ওই কুলি মোড় থেকে আর একটু বোধহয় দূরে আছে বন্ধুর বাড়ি। তো উনি খবর দিয়েছিলেন যে আমি অমুক জায়গায় গাড়িটা নিয়ে কোনো রকমে তো আমি যাচ্ছি, তুই এসে গাড়িটা ধরে নিবি। তারপরে ঠিক আছে। তো স্যার এই মানে 6জন ছেলেকে নিয়ে স্যার মানে কাঁচা হাতের ড্রাইভিং, তো যাচ্ছেন উনি, কুলি মোড়ের কাছে এসে গাড়িটা টায়ার পাংচার হয়ে যায়। কুলি মোড় আপনারা যারা মানে ওনারা আসছিলেন বহরমপুর থেকে কান্দি হয়ে মানে তারাপীঠ আসবেন, তো কুলি মোড়ের কাছে গাড়ির টায়ারটা পাংচার হয়, পিছনের টায়ার। এবার অত বড় স্করপিও গাড়ি, তো স্যার তো টায়ার ফায়ার লাগাতে জানেন না, সেই জগ বার করো, তারপর সেই হাওয়া জগ দিয়ে গাড়ি তোলো, স্টেপনি লাগাও, এগুলো স্যারের দ্বারা সম্ভব না। স্যার তখন বন্ধুকে ফোন করছেন, দেখ আমি এই জায়গায় আটকে আছি, তুই তাড়াতাড়ি আয়, গাড়ির টায়ারটা পাংচার হয়েছে। স্যার তখন করেছি কি, ওই যে ছেলের দল ছিল 6জন, তাদের মধ্যে একজনকে পাঠিয়েছে, বলে তুই এখান থেকে একটা বাস ধরে তুই লোহাপুরে যা, লোহাপুর স্টপেজে নেমে ওখানে দেখ, ওখানে গ্যারেজ স্টেটে যাচ্ছে, ওখানে তুই কোনো একটা মিস্ত্রি নিয়ে আয় যে এটা লাগিয়ে দিতে পারবে। তা ছেলেটিও চলে গেছে। তো চলে যাওয়ার পর বাস ধরেও চলে গেছে, তা স্যাররা দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা মোটর বাইক স্যারদের গাড়ির কাছে এসে দাঁড়ালো। তা মোটর বাইকে 2জন আরোহী, 2টি ইয়ং ছেলে। তা তারা বলছে কি হয়েছে দাদা? তা বলছে আরে ভাই বলো না, এই গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, এখন আমি তো লাগাতে পারি না। তো তখন ওই যে বাইক চালাচ্ছিল যে ছেলেটা, সে বলছে আমরা হেল্প করে দেবো, লাগিয়ে দেবো। তো আমি বলছি তোমরা পারো নাকি? তা বলছে হ্যাঁ, আমার পিছনে যে বসে আছে আমার বন্ধু, ও গ্যারেজ মেকানিক, গ্যারেজে কাজ করে। বলে ও তাহলে দাও। তো খুব ভালো, বলে ঠিক আছে চিন্তা করবেন না, আমরা টায়ার লাগিয়ে দিচ্ছি। স্টেপনি বার, জগ তুলে স্টেপনি বার করে ওই টায়ারটাকে রিমুভ করে টায়ার ওটা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে বললো যান এবার যেতে পারেন। বলে দাঁড়া, আমার বন্ধু আসার কথা আছে। তা স্যার জিজ্ঞাসা করেছেন যে তোমরা কোথায় যাচ্ছ? তা বলছে আমরা তারাপীঠ যাচ্ছি। এই অবধি কথা। বলে ঠিক আছে, ওখানে গেলে দেখা হবে। দেখুন অযাচিতভাবে উপকারটা তো করলো, পাশ কাটিয়ে বেরিয়েও তো যেতে পারত। তো এইবারে স্যারের বন্ধু ওখানে পৌঁছে গেছেন। স্যার তখন ওই ছেলেটাকে ফোন করেছে, বললো মেকানিক ডাকতে হবে না, গাড়ির টায়ার লাগানো হয়ে গেছে, 2টি ছেলে তারা লাগিয়ে দিয়েছে, তুই লোহাপুর মোড়ে দাঁড়া, তোকে তুলে নিচ্ছি ওখান থেকে আমরা, তোকে এখানে এত দূরের বাসে আসতে হবে না। তো ছেলেটা ওখান থেকে দাঁড়িয়ে ছিল, স্যারের বন্ধু এসে গেছে। স্যারের বন্ধু এবার গাড়ির স্টিয়ারিং ধরে, একটু দেরি হয়েছে রাস্তায় আর কি, যাই হোক, তো লোহাপুর থেকে ওই ছেলেটাকে তুলে নিয়ে মানে মাঠ টান করতে করতে তারাপীঠ পৌঁছে গেছে। তো তারাপীঠ পৌঁছানোর পরে একটা হোটেল নিয়েছে। কোন হোটেলটা নিয়েছে আমি আর নাম বললাম না, আমি জানি, যাই হোক হোটেলের নাম তো আমি নিই না। তো সেই হোটেলে স্যার উঠেছে। তো উঠে বলছে যে শোন, সবাই ইয়ে করে নে, স্নান কর, স্নান করে সন্ধ্যে পুজো দিয়ে নেব।
পুজোটা দিয়ে তারপরে রাত 9:30 9:30 নাগাদ আমি কিন্তু যজ্ঞ করতে বসবো, সেদিনটা ছিল প্রতিপদ। তা বলছে যে ঠিক আছে। তো এবারে সবাই স্নান টান করে, স্যারও গেছে, স্যারের বন্ধুও গেছে, সবাই যে মন্দিরে পুজো দিয়েছেন, পুজো টুজো দিয়ে স্যার এবারে ছেলেদের বলেছে যে তোরা একটা কাজ কর। স্যারের বন্ধুকেও বলেছে যে তোরা সবাই খেয়ে নিবি 9:30টার মধ্যে, কারণ আমি যখন যজ্ঞে বসবো তখন কিন্তু কেউ খাবি না, কেউ কিছু খাবি না। তো বলছে ঠিক আছে। তা সবাই 9:30টার মধ্যে খেয়ে নিয়েছে। এবার স্যারের ওই ঝোলা ব্যাগটা নিয়ে, যার মধ্যে তন্ত্র সাধনার জিনিস টিনিসগুলো থাকে, নিয়ে হোটেল থেকে বেরিয়ে এসছেন, শ্মশানের মধ্যে ঢুকেছেন। সাধারণত তারাপীঠ মহাশ্মশানে ওই 9:30টার পর বা 9:45 ওই টাইমে সাধারণ লোক খুব একটা প্রবেশ করে না। প্রবেশ যে করতে পারবে না এমন কোনো আইন নেই, তবে যায় অনেকে, ভিডিও টিডিও বানাতে যায় অনেকে। তো কারণ ওই সময় তন্ত্রক্রিয়া টিয়া চলে, অনেকে ওই প্রতিপদে অমাবস্যায় ওখানে যজ্ঞটজ্ঞ হয়, তো তা অনেকে ঢোকেন না। আর অত রাত্রে সাধারণ ঘরের ফ্যামিলিয়ার লোক যায় না। তো স্যার ওই 9:30 নাগাদ এই ছেলেদের নিয়ে আর বন্ধুকে নিয়ে ইয়েতে ঢুকেছেন, ওই শ্মশানে। এবারে বামদেবের যে স্ট্যাচুটা আছে ওইটা ছাড়িয়ে সোজা রাস্তা দিয়ে এসে, মানে শ্মশানের দিকটায় না, এখন যেখানে ইলেকট্রিক চুল্লি টুল্লি আছে ওই দিকটা না, ওই দ্বারকা নদীটা আছে, ওর যে শ্মশানের ভিতরে ওর যে ঘাটটা আছে ওর একটু আগে উনি ওখানে ধুনি জ্বালিয়েছেন, কলাপাতা টলাপাতা পেতে সেই মাথার খুলি টুলি রেখে ওইখানে উনি যজ্ঞের ব্যবস্থা করেছেন। দূরে উনি, ছেলেরা দেখতে পাচ্ছে যে কোনো একটা জায়গায় ধুনি জ্বলছে, অর্থাৎ সেখানেও একটা যজ্ঞ হচ্ছে। ওখানে ইতস্তত দু একজন ওখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, স্যার এবারে যজ্ঞ করবার জন্য স্যার বললো যে আমি স্নান করে আসি, যজ্ঞ করার আগে এবং যজ্ঞ শেষ হয়ে গেলে স্নান করে নিতে হয়। তো স্যার ওই ঘাটে নেমে, নদীর ঘাট নেমে স্নান করেছে। স্নান করে উঠে এসে স্যারের ওই তন্ত্র সাধনের যে কাপড় চোপড় আছে, মাথায় সেই উষ্ণিস টুসনিস বেঁধে স্যার এবারে রেডি, বসেছেন যজ্ঞ করতে। অনেক কিছু লাগে, সমিত, বেলপাতা, কাঠ, ঘি, তারপরে সেই ধূত্র ফুল, কালো তিল, কড়ি, মরার মাথার খুলি, সব স্যারের কাছে থাকতো। তো স্যার এই যজ্ঞে বসেছেন। তো যজ্ঞ যখন করতে বসেছেন তখন ওই ওনার যে ছাত্র তাদেরই কারোর একটা ফোন বেজে উঠেছে। তো স্যার বলেছে ফোনটা সাইলেন্ট মোডে রাখ, এখানে কথা বলবি না, আমি যজ্ঞ করার সময় কথা বলবি না। তো ওই ছেলেটা আর একটা ছেলেকে নিয়ে একটু দূরে গেছে, যে স্যারের অসুবিধা হবে, কারোর সাথে কথা বলছে ফোনে, একটু দূরে গিয়ে ওখানে দুটো পিটুলি গাছ ছিল, ওই পিটুলি গাছ দুটোকে হাত দিয়ে এরকম করে ধরে কানে ফোন নিয়ে কথা বলে যাচ্ছে। তো কথা বলছে, হঠাৎ দেখছে পিটুলি গাছটা ঝিরঝির করে নড়ছে, মানে কাঁপছে পিটুলি গাছ দুটো। তো ওর বন্ধু উপর দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে কেউ পিটুলি গাছ দুটোকে ঝাঁকাচ্ছে। ওই দেখে ওরা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দৌড়ে স্যারের কাছে চলে এসছে, যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে। এসে স্যারকে বলছে, স্যার এরকম ওই পিটুলি গাছের ওখানে কথা বলতে গেছিলাম, গাছ দুটো এমনভাবে নড়ে উঠছিল। তো স্যার বলছে ওসব দিকে যাস না, তোরা যে জায়গাটার কথা বলছিস ওই জায়গাটা আমি খুব ভালোভাবে চিনি, ওই জায়গাটায় শোন, এখানে গরিব গুরব মানুষরা থাকতো, তাদের দাহ করবার পয়সাও থাকতো না, মাটির নিচে পুঁতে দিত। কখন লাশ হয়তো আতপোড়া অবস্থায় ফেলে রেখে চলে গেল, আর কিছু করার নেই, ওইগুলোকে মাটির নিচে পুঁতে দেওয়া হতো। এবং ওই তারাপীঠ শ্মশানটা গভীর রাতের দিকে বিশেষ বিশেষ স্থিতিতে এক এক রকম ভয়ঙ্কর রূপ নেয়। হ্যাঁ, এটা জানি আমি। তো স্যার এবারে যজ্ঞ করছে, সবাই ছাত্ররা, ওই 6জন ছাত্র স্যারের বন্ধু সব পাশ থেকে এরকম বসে আছে। তা হঠাৎ ওই যে দূরে যেখান থেকে ধুনিটা জ্বলছিল ওইখানে দেখছে একটা গুলতানি মতো, মানে 5-6টা ছেলে আর কি, ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে স্যারদের যজ্ঞের দিকে আসছে। এসে ছেলেগুলোর হাব ভাব চলন দেখে মনে হচ্ছে এরা ড্রাঙ্ক সবাই, মানে
প্রচণ্ড ড্রিঙ্ক করেছে। তো এসে প্রথমে ভালো ভালো কথা, কোথার থেকে এসছেন, অমুক তমুক, এই সমস্ত ভালো ভালো কথা বলেছে। তখন স্যার বলে যে ভাই, এখানে জোরে কথা বলো না, আমি যজ্ঞ করছি। এখানে জোরে কথা বলো না, আমি যজ্ঞ করছি, অসুবিধা হবে, একটু সাইডে যাও, সাইডে যেয়ে কথা বলো। তো তখন ওদের মধ্যে একটা ছেলে, সে তার হাতে একটা মদের বোতল, বোতলে অর্ধেক মদ রয়েছে, সে বলছে দাদা এইটাকে গলায় ঢেলে নিন, তাহলে আপনি যজ্ঞটা ভালো করতে পারবেন। যজ্ঞ করতে গেলে তো এগুলো তো খেতেই হয়। তখন স্যার বলেছে যে শোনো, তুমি কি বেশি বাড়াবাড়ি করছো? তুমি কি বলছো? তোমরা যাবে এখান থেকে নাকি? এর মধ্যে দুটো ছেলে ওখানে ধাপ করে বসে পড়েছে। বসে পড়ে বলছে না না, ঠিক আছে ঠিক আছে, যজ্ঞ করুন, আমরাও যজ্ঞ দেখবো, আমরা শিখবো। ওরা নাকি যজ্ঞ শিখবে। ধাপ করে ওইখানে বসে পড়েছে। তা বসে পড়ে কিছু বলছে না। এইবারে ওই যে ছেলেটা হাতে মদের বোতল, ও একটু পিছনে গিয়ে বসে গালিগালাজ করছে, ওই স্যারের উদ্দেশ্যে গালিগালাজ করছে। যত সব ভণ্ড এই সমস্ত জিনিস, এসব পয়সার লোভে এরা করে, লোককে বোকা বানায়, অমুক তমুক বলছে, আর মুখে ওই একটু একটু করে সেবন করে যাচ্ছে। এইবারে স্যার আবার বলেছে যে ভাই, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, একটু সংযত হও, তোমাদের কিন্তু বলছি। তো স্যার এবার চুপ করে গেল ওরা। স্যার আবার যজ্ঞ করতে বসেছে, আসন থেকে না উঠেই স্যার বলছে কিন্তু। এইবারে দুটো ছেলে করছে কি, ওই সামনে গাছ ছিল, স্যার যজ্ঞে আহুতি দিচ্ছেন এরম করে, ওরা করছে কি, গাছের পাতা ছিঁড়ে ওই যজ্ঞের মধ্যে ফেলছে, গাছের পাতা ছিঁড়ে ওই যজ্ঞের মধ্যে ফেলছে। এইবারে স্যার উঠে দাঁড়িয়ে বলছে কি করছো তোমরা? দেখবে তোমাদের কি করতে পারি, দেখবে? তো ওই গৌর বললো স্যারকে দেখলাম খালি ওই মরার মাথার খুলি, তার মধ্যে একটা সাদা ধূত্র ফুল ছিল, কালো তিল ছিল, আর ওই লক্ষ্মীর কড়ি ছিল। বললো ওখান থেকে একটা কড়ি তুললো স্যার, কড়ি তুলে কড়িটা এরম মন্ত্র পড়ে এরম ফু দিয়ে যে ছেলেটা ওই মদের বোতল নিয়ে বলেছিল যে এটা গলায় ঢেলে নিন আর গালাগালাজ করছিল, ওর দিকে এরম করে ছুঁড়ে দিয়েছে। মানে ছেলেটা বসেছিল তো, ছেলেটার কোলের পরে ছুঁড়ে দিয়েছে। গৌর বলছে যে ওই কড়িটা যখন স্যার ছুড়লো, আমরা দেখছি যে আগুনের একটা গোলার মতো, মানে জ্বলন্ত একটা আগুনের গোলার মতো ছেলেটার কোলে গিয়ে পড়লো। ব্যাস, সব চুপ। ওই ছেলেটা যে গালিগালাজ করছিল, মদের বোতল নিয়ে না ওইখানে স্টিক হয়ে গেল, আর মাটি থেকে উঠতে পারছে না। এইবারে স্যারের যে ইয়েরা ছিল তাদের সাথে টাসেল বেঁধে গেছে যে আপনারা বেরোবেন এখান থেকে নাকি পুলিশ ডাকবো। এরকম একটা মায়ের জায়গায় এসে একটা যজ্ঞ চলছে, আপনারা অবদ্ধতা করছেন, করছেন, বেরোবেন আপনারা এখান থেকে। এইবারে এরা তাড়া দিয়েছে, কিন্তু ওই ছেলেটাকে তুলতে পারছে না মাটি থেকে, ও স্টিক হয়ে গেছে। আর একটা ছেলে, সেও বাঁদরামিটা বেশি করছিল, ও বলছে ও গা হাত পা ঝিনঝিন করছে। পায়ে ঝিঝি লাগলে বা হাতে এরকম ঝিঝি টিঝি ধরে গেলে এক নাগাড়ে রাখলে যেরকম অবস্থা হয় না, পায়ে ঝিঝি লাগলে আপনি যদি উঠে দাঁড়ান তাহলে দেখবেন আপনার পা এরকম টলে যাবে, চলতে পারবেন না। ওই ছেলেটার ওই অবস্থা হয়েছে। আর একটা ছেলে, তার সারা গা হাত পা ঝিনঝিন করছে। এইবারে সবাই মিলে ওই ছেলেটাকে ধরে তোলার চেষ্টা করছে। এবার ছেলেটার নামটা ওইখানে জানা গেল। সবাই বলছে এই নিখিল লোট না, সবাই তো মদ খেয়ে আছে। আর ওই নিখিল কিছুতে মাটি থেকে উঠতে পারছে না। এইবারে স্যারের যে ছাত্ররা ছিল তারা তাড়া করে যে বলছে এবারে আমি পুলিশ ডাকবো আমরা। স্যার ওদিকে যজ্ঞ করে যাচ্ছেন। এরা কোনো রকমে ওই ছেলেটাকে ছেড়ে তুলে নিয়ে, মানে টানতে টানতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। মানে যাই হোক, আপদ গেছে। যাই হোক, স্যার তো যজ্ঞ করলেন, যজ্ঞ করার পরে ভালোভাবে হয়ে গেছে 1-1.5 ঘন্টা।
মধ্যে স্যার বলেছিল 1-1.5 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে গেল। মাঝখানে এইটুকু যা একটু ক্যাচাল হলো। তো স্যার বললো যোগ্য হয়ে গেলে ওই কলা পাতা টলা পাতা সব ফেলে দিয়ে স্যার বললো তোরা একটু দাঁড়া, আমি স্নান করে নিই। স্যার ওই নদীতে নেমে আবার স্নান করলেন, স্নান করে উঠে এসে জামা কাপড় পরে ব্যাগ ট্যাগ নিয়ে বলছেন যে যা করেছি না, ওই যে বদমাইশি করছিল তো, এখন ভুগুক, 4-5 দিন ভুগবে, বুঝতে পারবে। খালি এইটুকু বলেছিল যে এখন 4-5 দিন ভুগবে ওই দুটো ছেলে, বেশি বাংলামি করছিল। তো তোরা এইসব কাউকে কিন্তু কিছু বলবি না, চল হোটেলের দিকে চল। তো হোটেলে ফিরে এসছে। ফিরে এসে স্যার বলেছে তোরা খাওয়া দাওয়া তো করেছিস, এবার যে যার হাত মুখ ধুয়ে শুয়ে পড়। ওখানে 3টে ঘর নিয়েছিলেন, এক একটা ঘরে 3টে করে ছেলে, 2টো ঘরে, আর স্যার আর স্যারের বন্ধু একটা ঘরে। পরদিন সকালবেলা হয়েছে, এরা তো ফ্রেশ ট্রেশ হয়ে ওই স্করপিও গাড়ি নিয়ে এরা গেছে বিচ্চন্দ্রপুর। বিচ্চন্দ্রপুর আপনারা হয়তো অনেকেই তারাপীঠে গেলে মানে গেছেন, আমি যাইনি ওই জায়গাটা, যাইনি। আমি আটলা নলাটেশ্বরী এই অব্দি গেছি। তো ওখানে নাকি বীরচন্দ্রপুর আছে, বীরচন্দ্রপুরে ওই ইস্কনের মন্দির, তারপরে চৈতন্যদেবের অনেক কিছু আছে দেখা। তো ওইখানে গেছে স্যার সবাই মিলে গাড়ি নিয়ে। তা ওনার যে ছাত্ররা আছে তারা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সব ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ ওইখানে ঘুরতে ঘুরতে স্যারের সাথে ওই যে বাইকে করে ছেলে দুটো আসছিল, ওদের দেখা হয়ে গেছে ওদের সাথে। তা বলছে আরে তোমরা? তা বলছে হ্যাঁ এই তো স্যার, এই তো দাদা, এই এসছি ঘুরতে, এই দেখে দেখে তারপরে আজকে বিকেলে আবার রওনা দিয়ে দেবো বাইক নিয়ে। হ্যাঁ আর বলবেন না, যে হোটেলটা আছি কাল সারা রাত ঘুমোতে পারিনি। তা বলছে যে কেন হোটেলে ঘুমোতে পারোনি কেন? বলছে বলবেন না, শিলিগুড়ি না জলপাইগুড়ি কোথা থেকে এসছে 5টা ছেলে, মানে সারা রাত দৌড়ো দৌড়ি, বমি করছে, হ্যাঁ এ ওকে সামলাচ্ছে, কে একজন বলছে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, মানে আপনি বললে বিশ্বাস করবেন না দাদা, আমরা সারা রাত ঘুমোতে পারিনি। তো এই বিচ্চন্দ্রপুরে এসছি, এই দেখে টেকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে রওনা হয়ে যাবো বাড়ির দিকে বাইক নিয়ে। তো স্যার বলছে যে স্যারের এবারে একটু ডাউট হয়ে গেছে। স্যার বলছে যে তুমি কোন হোটেলে আছো তোমরা? তখন ও হোটেলের নামটা বলেছে। তা বলছে তোমার ফোন নাম্বারটা দেবে আমাকে একটু। তখন ছেলেটি ফোন নাম্বার দিয়েছে। বললো আমি যে হোটেলটা তুমি বললে, আমি হোটেলে যাচ্ছি, এখান থেকে ঘুরে গিয়ে আমি যাব, তুমি ঘরটা আমাকে দেখিয়ে দেবে কোন ঘরে ওই ছেলেগুলো আছে? তা বলছে হ্যাঁ আপনি আসুন, সময় করে আপনি আসুন, এখান থেকে ঘুরে যান, ঘুরে হোটেলে গিয়ে তারপরে আসুন, আমি দেখিয়ে দেবো। এবার ওই বিচ্চন্দ্রপুর ঘোরা হয়ে গেছে, স্যার হোটেলে ফিরে এসছে সবাই মিলে। ফিরে এসে স্যার খালি গৌর আর অজয় বলে 2টো ছেলে তাদের নিয়েছে সাথে, আর কাউকে নেয়নি। বলছে তোরা থাক। স্যারের বন্ধুকেও নেননি, স্যারের বন্ধুকে বলছে তুই থাক এখানে, দুপুরে খাওয়া দাওয়া করে নে, আমি আসছি দাঁড়া। স্যার এই অজয় আর গৌরও জানে না স্যার কোথায় যাচ্ছে, কারণ অজয় গৌরকেও কিছু বলেনি। একটা টোটো নিয়ে স্যার ওই হোটেলটায় গেছে, যে হোটেলটার কথা বলেছি। গিয়ে ছেলেটাকে ফোন করেছে, ছেলেটা এসছে, এসে বলছে কোন ঘরে ভাই ওই ছেলেগুলো আছে? বলছে 304 নম্বর রুম, আপনি উঠে যান। এবার উঠে স্যার 304 নম্বর রুমে ঢুকেছে। ঢুকে স্যার দেখছে দরজাটা খোলা, 2টো ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে, একটা ছেলে খাটের উপরে শুয়ে আছে, আর একটা ছেলে দৌড়ি করছে। তো স্যার ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে বলছে কি হয়েছে ভাই? এবার স্যারের মুখের দিকে না ওরা তাকিয়ে আছে, চেনা চেনা লাগছে কিন্তু চিনতেও ঠিক পাচ্ছে না। রাত্রিরে অন্ধকারে তো দেখেছে, তখন যজ্ঞের সময় তো মনে করতে পারছে না। বলছে আর বলবেন না, আমার এই বন্ধু খুব অসুস্থ হয়ে গেছে, আমরা শিলিগুড়ির থেকে এসছি 5 জন, কালকে কিভাবে শিলিগুড়িতে যাব তাই চিন্তা করে পাচ্ছি না। বলে কেন কি হয়েছে? বলে দেখুন ও আমাদের বন্ধু নিখিল, ও খালি থেকে থেকে বলছে যে আমাকে বাঁচা, আমাকে নিতে এসছে, আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচা, আমাকে নিতে এসছে, আমাকে নিয়ে যাবে।
তা বলছে যে কে নিয়ে যাবে? তখন ওই ছেলেগুলো বলছে নাকি দুটো নারী মূর্তি তাদের বীভৎস দেখতে, দুজন দুপাশে দাঁড়ানো, বলছে নিয়ে যাবে আমাকে। তা বলছে ডাক্তার দেখিয়েছ? তা বলছে হ্যাঁ, সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছি, স্যালাইন ট্যালাইন দিয়েছে, দিয়ে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে, বলছে যে একটু ঘুমিয়ে যাক, ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো ঘুমোচ্ছেই না। বলে আরেকজন বলে ওই যে ও সারা ঘর ছুটে বেড়াচ্ছে, ওর মানে নাকি হাত পা ঝিনঝিন করছে, অবশ হয়ে আছে। তো স্যার তখন গৌর দেখছে যে স্যার তখন মিচকি মিচকি হাসছে। তো স্যার বললো ঠিক আছে, দেখছি আমি, দাঁড়াও। তখন পকেট থেকে স্যার একটা লাল চেলি বার করলো, চেলি, রুমালের থেকে একটু বড় চেলিটা বার করে ওই ছেলেটা খাটে শুয়েছিল পাশে গেছে, বলছে কি হয়েছে তোমার? তাহলে আমাকে বাঁচান, আমাকে নিয়ে যাবে। বলে কে নিয়ে যাবে? বলে ওই যে দুটো বীভৎস মহিলা। তা বলছে কেউ নিয়ে যাবে না, দাঁড়াও, এটা মুখের উপরে রাখো। ওই চেলিটা ছেলেটার মুখের উপরে রেখে দিল। মানে 1 থেকে 20ও গুনতে হয়নি, মানে 14-15 সেকেন্ডের মধ্যে ছেলেটা চোখ বুজে ফেললো, ঘুমিয়ে গেল। স্যার ওই চেলিটা তুলে নিলেন, তুলে ভাঁজ করে পকেটে বললেন, বললে তুমি এদিকে আসো, তোমার হাত পা ঝিনঝিন করছে? তা বলছে যে হ্যাঁ, আমার হাত পা অবশ হয়ে গেছে। তারপরে তুমি চান করো। তো চান করেছে, চান করে বলছে তুমি খালি পায়ে, ওদের এক বন্ধুকে বলেছে তুমি এর সাথে যাও, ওর গা হাত পা তো অবশ, তুমি ওকে ধরে নিয়ে যাও, তুমি খালি পায়ে যাবে। কালকে আমি যেখানে যজ্ঞ করতে বসেছিলাম মনে আছে, সেখানে একটা শ্বেত শিমুল গাছ ছিল। তারপর যা বলে ওই গাছের নিচে দাঁড়াবে, দাঁড়িয়ে মায়ের মন্দিরের দিকে তাকিয়ে হাত জোড় করে বলবে যে তুমি অপরাধ করেছ, মা যেন ক্ষমা করে দেন, আর এরকম জীবনে করবে না। এইবারে এরা চিনতে পেরে গেছে। ওই ছেলেটা স্নান করে খালি পায়ে এক বন্ধুকে নিয়ে ওই গাছের নিচে যেয়ে হাত জোড় করে বলে তুমি যাও, আমি এখানে বসে আছি হোটেলে, তুমি এসে তারপর আমাকে বলো। তারপরে ও এরকম ক্ষমা টমা চেয়ে হোটেলে এসে স্যারের পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে, বলে কাল আমরা খুব অন্যায় করে ফেলেছি। তখন বাকিরাও চিনে গেছে যে এই সেই লোক, কাল যজ্ঞ করতে গিয়ে যার সঙ্গে আমরা এই মানে, তখন সবাই বলছে যে আমরা মানে প্রকৃতিস্থ ছিলাম না, আপনি আমাদের ক্ষমা করে দিন। বললো এখানে পা ধরো না, এখানে কান্নাকাটি করার জায়গা না, তোমার শরীর ঠিক হয়ে গেছে তো? বললো হ্যাঁ ঠিক হয়ে গেছে, কিছু আমাদের ইয়েতে কিছু মনে করবেন না, কালকে এরকম ভুল করে বসেছিলাম। এইবারে স্যার ওখানে 1.5 ঘন্টা ছিল, যতক্ষণ ও পায়ে হেঁটে যাবে আসবে অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে স্যার। কিছুক্ষণ বাদে নিখিল বলে ছেলেটার না ঘুম ভেঙেছে। তখন স্যার বলছে যে কি কিছু দেখতে পাচ্ছ? তা বললেন না। তা বলে এরকম অভদ্রতা কোনো একটা দেবতার স্থানে গিয়ে সব করো না, কার কি পাওয়ার আছে তুমি জানো না, ঠিক আছে? তো সেই ছেলেটা পা জড়িয়ে ধরে তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর যে যাও নিশ্চিন্ত মনে বাড়ি চলে যাও। কবে যাবে? বলে কালকে আমরা চলে যাব। তো স্যার বলছে আমিও কালকে চলে যাব, ফিরে যাব। ওই যে ছেলেটা যে বলেছিল এইটা গলায় ঢেলে নিন, সে স্যারের ফোন নাম্বার নিল, এবং ওরা পরের দিন শিলিগুড়িতে চলে গেছিল, স্যাররাও ফিরে এসছে। এবং ওই যে নিখিল বলে ছেলেটা, সে স্যারকে এখনো ফোন করে, যে আপনি কেমন আছেন স্যার। সুইজিতে কাজ করে, ভালো পোস্টে কাজ করে ছেলেটা শিলিগুড়িতে। এখন ওই নিখিল ফোন করে স্যার, ঠিক আছে? তা দেখুন, স্যার খালি একটা কথা বলেছিলেন যে ওরা 2-3 দিন ভুগবে। স্যার ছাত্রদের পরে বলেছিলেন যে এই তন্ত্রে ক্রিয়ায় মারণ, উচাটন এইগুলো আছে। স্যার উচাটন বিদ্যা প্রয়োগ করেছিলেন ওদের পরে, এবং করে বলেছিলেন ওদের যা করেছি 2-3 দিন ঘুমোতে পারবে না। ঠিক বলেছিলেন, তাই হয়েছেও তাই। তা এই জন্য মানুষের কে এই মানে ইগনোর করতেই পারি, কিন্তু যাগযজ্ঞ ঠিক আছে বিশ্বাস নেই, কিন্তু না জেনে শুনে কোনো কিছু করতে যাওয়া এটা খুব মুশকিলের ব্যাপার। তো এইটা ছিল তারাপীঠের মানে আমার প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটায় যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা এক সিস্টার পাঠিয়েছেন, শর্মিষ্ঠা সিস্টারের ছেলে, তার বন্ধু নাম হচ্ছে আয়ুষ। এদের গুয়াহাটিতে একটু ভিতরের দিকে
পুরনো বাড়ি আছে, সব শরিকি, কয়েকজন শরিক আছে, কিন্তু বাড়ি কিন্তু বিশাল বাড়ি, সেখানে ওরা থাকে না কেউই, সব আলাদা আলাদা জায়গায় থাকে। এরাও কলকাতা কলেজে পড়াশুনো করে কলকাতায় থেকে। তো সবাই চাইছে এবার বাড়িটা সেল করে দিতে, সেল আউট করে যে যার পয়সা নিয়ে নেবে, নিয়ে তারা আলাদা আলাদা, কেউ যদি অসমে থাকতে চায় গুয়াহাটিতে, তাহলে সে সেখানে বাড়ি বানিয়ে নেবে, এইরকম একটা ব্যাপার। মানে বাড়িটা এত বড় ছিল যে ওটা প্রপার্টিটা বিক্রি করলে মানে অনেক টাকা, মানে জমি কিনে বাড়ি করে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো আয়ুষের বাবা আর মা যে টাকা পেয়েছিলেন, তাই দিয়ে ওখানে যে একটা অসমে একটা ওই গুয়াহাটিতে একটা বাড়ি করার জায়গা, কারণ তো বন জঙ্গলের জায়গা গুয়াহাটি, প্রপার গুয়াহাটির থেকে একটু বাইরে বেরোলেই গাছপালা এই সমস্ত এবং তা ওখানে জমি ওই হয়, অকশান হয়, বিঘার পর বিঘা ওই প্লট করে করে ওই হয়, বিক্রি হয়। তা ওখানে ওই অকশানে গেছেন আয়ুষের বাবা মা, কিন্তু ওনাদের রেটে পোষাচ্ছে না, রেটে পোষাচ্ছে না, মানে বেশি হয়ে যাচ্ছে ওনার বাজেট। তা যখন বাজেট বেশি হয়ে যাচ্ছে, ওনারা দেখছেন যে একটা 5 কাঠা জায়গা, সেইটার যা রেটটা যেটা উঠেছে নিলামে, সেটা অনেক কম, খুবই কম, ওই পার্টিকুলার ওই 5 কাঠাটা। তারপর যে এটা এই হলে আপনি নিতে পারবেন, তা এরা মহানন্দে কিনে নিয়েছে ওই 5 কাঠা জায়গা, কিনে ওখানে বাড়ি বানিয়েছে, মানে সুন্দর করে একদম ভালো ইন্টেরিয়ার ডেকোরেশন করে দারুণ বাড়িটা বানিয়েছে, কিন্তু কেউ থাকে না। এবার আয়ুষ তো এখানে কলেজে পড়ে, তোর বন্ধু বান্ধবরা কলেজে এসে বলেছে যে এই একটা পার্টি রে, তোদের ওখানে সুন্দর বাড়ি বানিয়েছে, বন্ধুদের গল্প করেছে। তারপরে চল গুয়াহাটিতে চল, হ্যাঁ একজন রান্নার আছে আমি চিনি, সে রান্না করে দেবে, চল আমরা ওইখানে 2-4 দিনের জন্য ঘুরতে যাই। এবারে গেছে ঘুরতে, তা একটা রান্নার লোককে বলেছিল একটু, মানে 4-5টা একটু খুব কাম অ্যান্ড কোয়াইট, বুঝলেন তো, সেরকম একটা প্রান্তিক, মানে সব গুয়াহাটি একদম টাউনের উপরে না, ভিতরে। তো যাই হোক, সুন্দর বাড়িটা করেছে। তার পীযূষ বলে একটি ছেলে ছিল, ওর বন্ধু, সে ছিল, আরো 2জন ছিল, তোরা গেছে। গিয়ে ওখানে তো বেশ হই হল্লা হচ্ছে। তা পীযূষ রান্নাঘরে মাছ রান্না করছে, দোতলা বাড়ি, উপরে 2খানা ঘর, নিচে 2খানা ঘর, আর উপরে কিন্তু কোনো টয়লেট নেই, টয়লেট নিচে, বুঝলেন, 2টো টয়লেট আছে, 2টোই নিচে। এইবার বেশ সাজানো গোছানো বাড়ি, পীযূষ রান্নাঘরে মাছ রান্না করছে, মানে মাছ ভাজছে, মাছ ভাজতে ভাজতে হঠাৎ ওর চোখটা ওই দোতলার বারান্দার দিকে গেছে, ওইখানে দেখছে একটা ছেলে, মানে নিচে ঝুঁকে কি দেখছে, ছেলেটাকে ও চেনে না। তো তখন আয়ুষকে ডেকেছে, আয়ুষকে ডেকে বলছে, এ আয়ুষ, আমরা ছাড়া তুই কি তোর এখানকার কোনো বন্ধু বান্ধবকে বলেছিস? তা বলে, না তো, এখানে আমার বন্ধু বান্ধব তো সেরকম নেই, আর আমি তো কাউকে বলিনি, এই তো আমরা 4জন। তা বলে, না, একটা আননোন ছেলেকে দেখলাম বারান্দায় দাঁড়ানো। তা বললেন, না, এরকম তো হবে না, তুই তাহলে ভুল লেগেছিস। তো পীযূষ আর কিছু বলেনি। এবার রাত হয়েছে, রাতের বেলায় এরা কিন্তু বিয়ার সেবন করেছে, বুঝতে পেরেছে, অল্প বয়সী ছেলে, কলেজের ছেলে, বিয়ার টিয়ার খেয়ে নিয়েছে। এবার খেয়ে, দেখুন, মাদক জাতীয় জিনিস যেটা খেলে একটু নেশা হবেই। এবার গল্প গাচ্ছা করে তো আয়ুষ বলেছে যে আমি আর পীযূষ উপরে শুচ্ছি, আর তোরা 2জন তাহলে নিচে এসো। এবার ঠিক আছে, তা আয়ুষ আর পীযূষ ওরা 2জনে উপরে শুয়েছে, আর 2 বন্ধু ওরা নিচে, আর টয়লেটগুলো কিন্তু নিচে। তা শোয়ার পরে কিছুক্ষণ বাদে পীযূষ উঠে বলছে যে আমি একটু বাথরুমে যাবো। তো বলছে, হ্যাঁ, বিয়ার টিয়ার খেয়েছে আর কি, বাথরুম, ঘন ঘন বাথরুম পাবে। তো ও নিচে বাথরুমে চলে গেছে, বিয়ারের নেশায় আয়ুষ ঘুমিয়ে গেছে, ঘরের আলো নেবানো কিন্তু। হঠাৎ আয়ুষের মনে হচ্ছে যে তার বুকের উপরে কেউ চেপে বসে গলাটা চিপে ধরেছে, এরকম ছটফট করতে করতে ও ধড়াম করে উঠে বসেছে।
উঠে বসে পাশে দেখছে পীযূষ নেই। পীযূষ নেই, ও তখন ঘরের আলোটা জ্বেলেছে, জেলে ভাবছে পীযূষ তাহলে কি নিচে, মানে টয়লেটে গিয়ে তাহলে কি ও নিচে বন্ধুদের কাছে শুয়ে পড়লো? হ্যাঁ, হতে পারে, হয়তো নিচে শুয়ে গেছে আর উপরে ওঠেনি, নেশা টেশা হয়ে গেছে। ও আলোটা কিন্তু আর নেভায়নি আয়ুষ, আলোটা জ্বেলেই ও শুয়ে পড়লো। পরদিন সকালবেলা হয়েছে, সকাল হলে আয়ুষ নিচে নেমে এসছে, এসে দুই বন্ধু ঘুমোচ্ছে, দেখছে, বলে পীযূষ কোথায়? বলে এই পীযূষ তোদের এখানে শোয়নি? তা বলছে না, ওরা উঠে গেছে। তো বলছে সে কি, আমাকে বললো বাথরুমে যাচ্ছি বলে, হ্যাঁ ও তো আমার ঘরেও ফেরেনি, তোদের এখানেও শুনি, চল তো দেখি। এবার তন্ন তন্ন করে এদিক ওদিক খুঁজছে টুজছে, খুঁজতে খুঁজতে বলছে ও তো বাথরুমে যায় বলেছিল। এবার একটা বাথরুমের দরজা খুলেছে, নেই। আর একটা বাথরুম যে ঠেলা দিয়েছে, দেখছে ওখানে ও সেন্সলেস হয়ে পড়ে আছে পীযূষ। ওকে ধরাধরি করে তুলেছে, তুলতে গিয়ে দেখছে যে ওর বুকে এইরকম বড় বড় নখের আঁচড়ের দাগ, একদম রক্ত জমার মতো জমে আছে, মানে রক্তমুখী হয়ে আছে সেই আঁচড়ের দাগগুলো। এইবার এরা ভয় পেয়ে গেছে, ওর মাঝে মাঝে ওকে চোখে মুখে জল দিচ্ছে, ওর মাঝে মধ্যে সেন্স আসছে, মাঝে মধ্যে সেন্স চলে যাচ্ছে। এবারে আমি তো বলেছি যে এটা কাম অ্যান্ড কোয়াইট জায়গা, জায়গাটা খুব একটা না, ভালো না, আশেপাশে কয়েকটা কনস্ট্রাকশন হচ্ছিল। তা আয়ুষ ওখানে গিয়ে ওই লোকদের ডেকেছে, ডেকে বলছে আমার এই বন্ধু এরম এরম হয়েছে, এটা তো হসপিটালাইজ করতে হবে। তা ওরা ওই অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স ডেকে হসপিটালে পাঠিয়েছে। পাঠিয়ে যাই হোক, হসপিটাল থেকে তো মানে টমাতে ছিল, আস্তে আস্তে ঠিকঠাক হয়ে ও চলে এসছে। কিন্তু ওকে যখনই কেউ জিজ্ঞাসা করছে যে তুই বাথরুমে কি দেখেছিলি, তখনই ও টমাতে চলে যাচ্ছে। এইটা হলো সমস্যা। এটা কিন্তু 2023-এর ঘটনা বলছি আপনাদের, 2023-এ হয়েছে এটা, টমাতে চলে যাচ্ছে। আর এমনি সময় নর্মাল সব কিছু, সব ঠিক আছে, কিন্তু ওই কথা জিজ্ঞেস করলেই ওর চোখ মুখ অন্যরকম হয়ে যাচ্ছে, বলতে পারছে না। তবে যাই হোক, কলকাতায় তো ফিরেছে। তা কলকাতায় ফিরেও গেছে, কলেজ টলেজও করছে, সব কিছু করছে। তো ওই আয়ুষ তখন ওই ফোন করেছিল এই সিস্টারের ছেলেকে, যে পীযূষ এখন কেমন আছে। তো বলছে যে পীযূষ সব ঠিক আছে, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু ওকে ওই জিজ্ঞাসা করলেই যে সেদিনকে কি হয়েছিল সেটা বললেই ও টমাতে চলে যায়। মানে এখনো পুরোপুরি কিওর হয়নি, মানে পীযূষ এখনো ঠিক নেই, ভালো নেই। মানে ও বলতে পারে না যে ও কি হয়েছিল বা ও কি বিভৎস জিনিস দেখেছিল। মানে তাহলে এমন কিছু দেখেছিল যেটার কথা ওকে মাথায় ঢুকিয়ে দিলেই ও মানে সেন্সলেস হয়ে যাবে বা অজ্ঞান হয়ে যাবে। তা এখনো কিন্তু এই অবস্থা চলছে। ঘটনাটা আমি শুনেছিলাম, আমাকে শুনিয়েছেন সিস্টার। তো আমি আপনাদের কাছে শোনালাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। 10টা 46। তো যাই হোক, আজকে সোমবারের অনুষ্ঠান, গানা বেশি বড় ভিডিও করে লাভ নেই, একসাথে বেশি মাথায়ও আপনাদেরও ভালো লাগবে না শুনতে। তো আবার সামনের দিন আসবো, আমি দেখি। আসতাম শুক্রবার, কিন্তু এই এসিটা সারানোর জন্যই, এই এসির মিস্ত্রি এসেছিল শুক্রবার, এসে ঠিক করে দিয়ে গেছে। তো যাই হোক, আসবো আবার। আপনাদের কাছেও যদি কোনো এরকম মানে অবিশ্বাস্য ঘটনা থাকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা আমাকে পাঠাতে পারেন। আমার ওই নম্বরে এসে, হোয়াটসঅ্যাপ নম্বরে এসে একটা খালি হাই লিখবেন, ঠিক আছে? একটা হাই লিখে দেবেন, তাহলে আমি বুঝে যাব। আর হোয়াটসঅ্যাপে আসবেন কি করে বলে দিই, যেখানে লেখা আছে বাবা মা ঠাকুমা দাদু আশা অতীত, ওই জায়গাটা আঙুল দিয়ে প্রেস করুন, ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওইখানে এসে একটা হাই লিখবেন, আমি ঠিক দেখতে পাবো। তো যাই হোক, ঘটনা আবার যেরকম যেরকম ভাবে আসবে আমি আপনাদের শোনাবো, চেষ্টা করব যে কোনো সোমবার বুধবার শুক্রবার আসার। আজকেরটা শুনুন, কমেন্টস করে জানান কেমন হয়েছে। একজন দুজন মানুষ দেখছি, মানে কি বলবো, কোন ডিভাইস থেকে তারা আসছেন আমি জানি না, মানে রীতিমতো কালকে এটা কারেন্ট ভিডিওতে এ করে না, কারণ তাহলে যারা সাবস্ক্রাইবার আছে বা যারা ঘটনা শুনতে ভালোবাসেন তারা তো তাকে চেপে ধরবে। এরা করে কি, পুরনো ভিডিওগুলোতে খারাপ কমেন্ট করে। কালকে একজন মানে খুব মানে গালিগালাজ করে কমেন্ট করেছে, এদের কোথায় জলে আমি জানি, এরা আসে কোথার থেকে তাও আমি জানি। তো
আমি কিচ্ছু করি না, আমি সোজা চ্যানেল থেকে বার করে দিই, আর কখনো চ্যানেলটা খুঁজে পাবে না। তো যাই হোক, তাই এরকম এগুলো হয়, এগুলো হতেই থাকবে। কারণ আমি এগুলো মেনে নিতে পারি না, কারণ জানেন, কারণ এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ব্লগ নয়। কার বউ পালিয়ে গেল, কে কাকে নিয়ে থাকলো, কার ডিভোর্স হলো, এইসব নিয়ে এখানে আলোচনা হয় না। এটা ডেলি ব্লগ নয়, এটা খাবারের কোনো ব্যাপার নেই, ট্যুরিজমের কোনো ব্যাপার নেই। সেগুলো তো ভালো জিনিস, সেগুলো তো আমিও দেখি। এটা একটা সিরিয়াস টপিক, সেখানে বলা হয় মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা, যারা পাঠান এবং এই ধরনের কমেন্ট করলে তারা হার্ট হন। ফলে আমি তাকে গ্রুপ থেকে, মানে চ্যানেল থেকে বার করে দিতে আমি বাধ্য হই। ওতে আমার কিচ্ছু যায় আসে না, আর এরা সাবস্ক্রাইবারও নয়। এরা আসে, এরা দেখবেন বেশিরভাগ পুরনো ভিডিওগুলোতে এরা কমেন্ট করেন, এবং আপনাদের বলা থাকলো, আপনারা আপনারা দেখতে পাবেন না পুরনো ভিডিওতে কমেন্ট করলে, আমি পাবো দেখতে। নতুন ভিডিওতে কমেন্ট করেন না, কিন্তু নতুন ভিডিওতে যদি এরকম কমেন্ট কোনো পান, আপনারা কিন্তু, মানে আমার ডান হাত বাঁ হাত যাই বলুন, যারা ঘটনা শুনতে ভালোবাসেন তারা উত্তরগুলো দিয়ে দেবেন। আমার মনে হয় সেইটা খুব ভালো হয়। হুম আমার মনে হয় সেই কাজটা সব থেকে খুব ভালো হয়। আর একটা কথা বলি, যদি মানে সাউন্ডে কোনো প্রবলেম হয় বা আসতে শোনা যায়, কারণ আমি একটু দূরে বসে বলছি, একটু চেঁচিয়ে বলতে হয়, মাইক যতক্ষণ না নিচ্ছি ততক্ষণ এরকম হবে। কারণ এসব চেঁচিয়ে বলার জিনিস না, গল্পগুলো আস্তে আস্তে বলতে হয়। তো যদি শোনার কোনো অসুবিধে থাকে, শুনতে অসুবিধা হয়, ওই হেডফোনটা লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে শুনবেন, ক্লিয়ার আশা করি শুনতে পাবেন। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করি, আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার সবাইকে।